সেই ঘুটঘুটে অন্ধকারে ও শয্যা জমিদারের ঘরে ঢুকে তাকে খুন করলো হুজুর। ওই হারটা দিয়ে পৈশাচিক কাণ্ড হুজুর, পৈশাচিক কাণ্ড। আপনি এর বিচার করুন হুজুর। বন্ধুগণ, শুনে হয়তো অবিশ্বাসের অট্টহাসি হাসছেন, ভাবছেন আপনাদের ছেড়ে অন্য কোথাও যাওয়া আমার পক্ষে অসম্ভব। কিন্তু যারা আমার খুব একটা ঘনিষ্ঠ নন তাদের বিশ্বাস করতে বিশেষ কষ্ট হবে না, কারণ আমি যে একজন অত্যন্ত ধার্মিক এবং সত্যনিষ্ঠ লোক সেটা নাকি চারদিকে রটে গেছে। প্রথমে ভেবেছিলাম আমার পুণ্য কাজের খবর পেয়ে দেবরাজ বুঝি স্থায়ীভাবে আমার স্বর্গে থাকার ব্যবস্থা করেছেন, কিন্তু দেখলাম ঘটনা তা নয়। আমাকে সির্ফ সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে। বিচার সভায় হাজিরা দিতে হবে। বিচার করবেন খোদ যমরাজ। মেঘের রাজ্য ভেদ করে বৈদ্যুতিক পুষ্পকরত যখন স্বর্গের এলাকায় পৌঁছলো তখন এক নজরে অমরাবতীর দৃশ্যটা দেখে নিলাম। ওদিকে মন্দাকিনীর ঘাটে কয়েকজন অপ্সরা জলকেলি করছে, আর তাদের সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন রসিক দেবতা। অন্যদিকে নন্দনকাননে পারিজাত গাছের গুড়িতে একেবারে হেলান দিয়ে চন্দ্রদেব গত রাতের ঘোর কাটাচ্ছেন। পাশে পড়ে আছে সুধার পাত্র। দুজন দেবদূত তাকে সরানোর জন্য ধস্তাধস্তি করছে, কিন্তু তিনি নড়ার পাত্রই নন। কেবল তার টাক মাথাটা নাড়তে নাড়তে ফিক ফিক করে হাসছেন। এই সব দৃশ্য পার হয়ে পুষ্পকরত পৌঁছালো বিচার গৃহের প্রধান দরজায়। সেখানে একটি স্বর্গীয় বটগাছের তলায় অনেক আসামি, ফরিয়াদি আর সাক্ষী জমেছে। এক যমদূত আমাকে খপ করে ধরে বিচার কক্ষে হাজির করলো, আর মুহূর্তের মধ্যে শপথ পড়িয়ে কাঠগড়ায় তুলে দিয়ে একেবারে উধাও হয়ে গেল। দেখলাম সামনের উঁচু আসনে দণ্ড হাতে স্বয়ং যমরাজ বসে আছেন। তার ঠিক নিচেই পেশকার চিত্রগুপ্ত এক গাদা ফাইলপত্র নিয়ে নাড়াচাড়া করছেন। তারপর নজরে পড়ল অপর একটি কাঠগড়ায় থাকা আসামির উপর। আরে, এই যে সেই হতভাগা ক্যাবলা, 3 দিন আগেই তোর ফাঁসি হয়ে গেছে। ক্যাবলাকে আমি ছোটবেলা থেকেই চিনি, ওর নারী নক্ষত্র সব জানি। ও যে কত বড় বদমাস সেটা বোধহয় যমরাজ ঠিক করতে পারছেন না, তাই হয়তো আমাকে তলব করেছেন। ওর রৌরব নরকে যাবে নাকি সামান্য কুন্তি পাকেই মুক্তি পাবে বোধহয় এটা বিচার্য বিষয়। সে যাই হোক, যমরাজ বর্জ্য গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কি হে বাবু, তুমি কি এই ক্যাবলাকে চেনো? হাত জোর করে বললাম, না মানে মানে ওই চিনি ধর্মাবতার। হংসপুচ্ছের কলমটা তুলে যমরাজ আবার বললেন, তা বাবু বেশ বেশ, ওর জীবন কাহিনী খানা বলো দেখি। আমি বললাম, কি আর বলবো হুজুর, ছেলেটা ছোটবেলা থেকেই ওই গোল্লায় গিয়েছিল। 13 বছর বয়সেই সে ওই তাড়ি খেতে শেখে। এরপর ধর্মরাজ আমার জবানবন্দি লিখতে শুরু করলেন। এরপর আমি বলে উঠলাম, স্কুলে ক্যাবলার সঙ্গে এক ক্লাসে পড়তাম হুজুর। ওর মতো বাজির ছেলে স্কুলে আর দ্বিতীয়টি ছিল না। পড়াশোনার নাম গন্ধ তো ছিলই না, সারাদিন কেবল ওই শয়তানি করত। গ্রামের জমিদার বাবুর ওপর ওর ছিল ভীষণ আক্রোশ। ওর পোষা হাঁসের ডিম চুরি করে পুকুর পাড়ে সেদ্ধ করে খেত। পুকুর থেকে মাছ চুরি করে অন্য গ্রামে বিক্রি করে আসতো হুজুর। আমরা বারণ করলে বলতো, জমিদার তো চোর, তার উপর বাটপাড়ি করলে দোষ নেই কো, যা তো এখান থেকে। একদিন জমিদারের তাল গাছ থেকে একাই সব তাড়ির ভাঁড় সাবার করে টুলতে টুলতে স্কুলে এলো।
ক্লাসে পণ্ডিত মশাই তখন একটু তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ক্যাবলা ঘরে ঢুকেই তার মাথায় একেবারে বমি করে দিল। দেখলাম যমরাজের ভীষণ গোঁফজোড়া হঠাৎ কেঁপে উঠল, ফুরু দুটো কপালের উপর নাচতে শুরু করেছে। উনি রেগে গেছেন না হাসি চেপেছেন ঠিক বুঝলাম না। মুখটা কুঁচকে তিনি বললেন, কি হে বাপু, থামলে কেন? তারপর বলি সংক্ষেপে বলো। সংক্ষেপেই বলছি ধর্মাবতার, ক্যাবলাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমরা গ্রামের ভালো ছেলেরা ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম। ও তখন নিচু তলার ছেলেদের সঙ্গে দিন রাত বদমাইশি করে বেড়াতে লাগলো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওর চরিত্র আরো খারাপ হয়ে গেল হুজুর। জমিদার বাড়ির সুনজরে থাকা এক বিধবা নারীকে একদিন ক্যাবলা ভাগিয়ে নিয়ে পালালো। মাস 6 পরে ক্যাবলা যখন ফিরল, শোনা গেল মেয়েটা নাকি ধর্ম বদলে ফেলেছে। ও এমন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে লাগলো যেন কত বড় কাজ করেছে হুজুর। এই সময় ক্যাবলা হঠাৎ বলে উঠল, হুজুর, খেন্তিকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম। জমিদার শালা তাকে। চুপ করো। ধর্মরাজ রেগে তাকালেন, তারপর আমাকে বললেন, হ্যাঁ বাপু, তুমি বলো। আমি বললাম, ক্যাবলার এক কাকা ওকে শোধরানোর জন্য বিয়ে দিলেন। বউটির বয়স ছিল মোটে 11 বছর, কিন্তু পেটে ছিল বিশাল পিলে। এই অসুস্থ মেয়েটাকে নিয়ে ক্যাবলা মেতে উঠল। সত্যি মিথ্যে জানি না, তবে এই সময় নাকি ও নেশা করাও ছেড়ে দিয়েছিল। বছর খানিক পর বউকে কাকার কাছে রেখে ও কলকাতা গিয়েছিল টাকা রোজগার করতে। 3 বছর আর ও দেখা পায়নি। কলকাতায় ও কি করছিল তা আপনারাই ভালো জানেন। শুনতাম সে নাকি খেন্তির বাড়িতে থেকে থিয়েটার করে। বাড়িতে 1 পয়সাও পাঠাতো না, মাঝে মাঝে স্রেফ একটা চিঠি দিত। ক্যাবলার যেটুকু জমি ছিল তাও খাজনার দায়ে নিলাম হয়ে গেল। ওর কাকা সেটা কিনে নিলেন, কিন্তু ক্যাবলার বউকে খাওয়াবে কে? কাকা কতদিন আর পুষবেন? আমরা গ্রামবাসী চাইলেই ওকে খাওয়াতে পারতাম, কিন্তু সৌমত্ত বড় স্ত্রীকে খাওয়ালে লোকে তো আমাদেরই নিন্দে করবে। তখন দয়া পরবশ হলেন জমিদার বাবু। অমন ভালো মানুষ আর হয় না, সত্যি বলছি হুজুর। তিনি নিজে ক্যাবলার বউর সব দায়িত্ব নিলেন, গয়না পর্যন্ত গড়িয়ে দিলেন। রাতে সবার অলক্ষ্যে তার খোঁজ নিতেন। এভাবেই চলছিল। পাড়া গায়ে কথা চাপা থাকে না, কিন্তু জমিদারের মতো মানি লোকের ব্যাপারে আমরা কেউই মুখ খুলিনি। তারপর হঠাৎ একদিন গভীর রাতে ক্যাবলা নাকি ফিরে এলো। কেউ একজন বেনামি চিঠি দিয়ে ওকে সব জানিয়ে দিয়েছিল। ধর্মরাজ জিজ্ঞেস করলেন, আহা, কে জানিয়েছিল বলো তো? তুমি কি তার নাম জানো? না হুজুর, নামটা তো মনে পড়ছে না। হঠাৎ চিত্রগুপ্ত ফাইল দেখে বললেন, ইনি সেই চিঠি লিখেছিলেন হুজুর। এই যে তার হাতের লেখার রিপোর্ট। আমি একটু থতমত খেয়ে বললাম, হুজুর, তা হয়তো আমি দিয়েছিলাম, কিন্তু মঙ্গলের জন্যই। এরপর যমরাজ বললেন, আহা, তারপর কি হলো? বলতে গিয়েই আমার গায়ে কাঁটা দিচ্ছে হুজুর। ক্যাবলার ঘরে ঢুকে ওর বউয়ের দিকে একবার তাকালো, তারপর জমিদারের দেওয়া সেই সোনার হার ওর কোমর থেকে ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেল। বউকে একটা কথাও বলেনি। সেই ঘুটঘুটে অন্ধকারে ও শয্যা জমিদারের ঘরে ঢুকে তাকে খুন করলো হুজুর।
ওই হাড়টা দিয়ে পৈশাচিক কাণ্ড হুজুর, পৈশাচিক কাণ্ড। আপনি এর বিচার করুন হুজুর। এরপর বিচার সভা নিস্তব্ধ হয়ে গেল। ধর্মরাজ গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার আর কি কিছু বলার আছে? আমি বললাম, আর কি বলবো হুজুর, আদালতে বিচার হলো, আমরা সাক্ষ্য দিলাম, ক্যাবলা সমানে মিথ্যে বলে গেল। বলল তার স্ত্রী নাকি সতী, আর জমিদারের উপর রাগের কারণেই ও খুন করেছে। আমরা যত বলি বউয়ের পেটে বাচ্চা এলো কোত্থেকে, ও বলে বাচ্চা নয় পিলে। এত বড় পাষণ্ড, ফাঁসি কাটে ঝুলে গেল তবু সত্যিটা স্বীকার করলো না। ক্যাবলার যদি একটু ধর্মজ্ঞান থাকতো তবে বউকে ত্যাগ করে আবার বিয়ে করতো, কিন্তু ওর তো আসল উদ্দেশ্যই ছিল জমিদার বাবুকে শেষ করা হুজুর। হঠাৎ ধর্মরাজ গর্জে উঠলেন আর বললেন, আসামি খালাস, এখনই খালাস করে দাও। আমি তো আকাশ থেকে পড়লাম, প্রভু এ কি বলছেন আপনি? ক্যাবলা মুক্তি পেলে সমাজে টিকবে কি করে? ধর্মরাজ বাঘের মতো চাপা গর্জনে বললেন, আর তুমি তুমি ওনার চোখ থেকে আগুনের মতো তীব্র আলো বেরিয়ে আমার চোখের ভেতর যেন শুলের মতো বিঁধতে লাগলো। সেই অসহ্য যন্ত্রণায় আমার ঘুম ভেঙে গেল। দেখলাম জানালা দিয়ে সকালের রোদের এক ঝলক তীব্র আলো শটান আমার চোখে এসে পড়েছে।